मेरे जिक्र का जुबां पे स्वाद रखना, दिल के संदूकों में मेरे अच्छे काम रखना, चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना। अंधेरा तेरा मैंने ले लिया, मेरा उजला सितारा तेरे नाम किया। चन्ना मेरे या मेरे या, चन्ना मेरे या मेरे या, चन्ना मेरे या मेरे या बेलिया ओ पिया। चन्ना मेरे या मेरे या, चन्ना मेरे या मेरे या, चन्ना मेरे या मेरे या बेलिया ओ पिया। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আমার মনের আশটা মেটানোর জন্য গানটা পুরোটা গেয়েছি, বাট আমি জানি গানের যে একটা স্ট্যান্জা আছে পুরোটা করেছি আর কি, সেই স্ট্যান্জাটা আমাকে সরিয়ে দিতে হবে কপিরাইট ক্লেমের জন্য। আমি ভালো মতন জানি কপিরাইট ক্লেম আসবেই, একটা স্ট্যান্জা করলেই আসে, প্রথম মুখরাটা করলে আসে না। তো যাই হোক, আজকের এই গানটা কেন করলাম, চলে যাচ্ছি কন্ট্রোভার্সি ছেড়ে। এ বাবা না, গড়বাড়া দিতে হবে না, কন্ট্রোভার্সি ছেড়ে যাচ্ছি না, বাট কিছু টপিক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আজকে শেষবারের মতন সেই বিষয়গুলো নিয়ে বলতে আসলাম এবং ভীষণ স্ট্রং ডিটারমাইন নিয়ে বলতে আসলাম, ঠিক আছে? এমন না যে আজকে বলছি আবার বলবো না আবার কালকে। এরকমটা আমি কখন করেছি বলতো? যখন ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে যায়, কান্নাকাটি করে ফেলি, তখন হয়তো সেই মাত্রার পরিবর্তন ঘটে। কারণ সেই সময়টা এত পরিমাণে আমার উপর দিয়ে স্ট্রেস যায়, ধকল যায় যে আমি নিতে পারি না, আউটবাস্ট হয়ে পড়ি। এটা বহুবার হয়েছে, আর তার জন্য মানুষ আমাকে প্রচুর পরিমাণে দোগলার ট্যাগ দিয়েছে, ঠিক আছে? তো আজকে এরকম দোগলামির কিছু নিদর্শন তুলে দিয়ে আমি এই ব্যক্তিকে নিয়ে বলা আপাতত বন্ধ করছি, ঠিক আছে? তো এই আপাতত না বলে রাখলে না আবার ওই কথাগুলো মানুষ বলতে শুরু করবে, সেই কারণের জন্য আপাতত বলে রাখছি। দেখো, এই ব্যক্তিকে নিয়ে কথা বললে পরে মানে তার যে বিশাল ভিউজ হয়, আমরা সাধারণত সচরাচর কি করি, যাদের সাবস্ক্রাইবার আমাদের থেকে বেশি বা যাদের ভিউজ আমাদের থেকে অনেক বেশি হয়, তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা কন্টেন্ট বলো যাই করি না কেন, তাতে করে আমাদের লাভ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি যাদেরকে নিয়ে কথা বলি তাদের মধ্যে তাদের ভিউজ আর আমার ভিউজ প্রায় সমান, তুলনামূলক প্রায় সমান, এবং তাদের সাবস্ক্রাইবার সংখ্যা দুজনের আমার থেকে কম, ঠিক আছে? এক হচ্ছে রিম আর এক হচ্ছে ইকু দিদি। জাজ দিদির সাবস্ক্রাইবার সংখ্যা আমার থেকে অনেক বেশি, কিন্তু ভিউজ ওই গড়ে পত্তায় প্রায় সমান। তো যাই হোক, এখন আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে নান আদার দেন আমাদের ইকু দিদি। তো এই যে দোগলা, এই শব্দটা দিয়ে প্রথমে শুরু করি। আজকে ইকু দিদির দোগলামোর নিদর্শন তোমাদের সামনে তুলে ধরে তাকে বলা শেষ করব। কারণ একটা পর্যায়ে এসে মানুষ নিজেরটা বুঝতে শেখে, কিন্তু এই ইকু দিদি নিজেকে পারফেকশনিস্ট মনে করে, লাইক আমির খান। তো সেই কারণের জন্য তাকে বোঝানোর চেষ্টা করা আর দেওয়ালে মাথা ঠোকা একরকম বিষয়, কিন্তু যে বিষয়গুলো আমাকে নিয়ে বলেছে সেটা দিয়ে বলে সে যে কত বড় দোগলা সেটা প্রমাণ করে দিয়ে আপাতত স্টপ রাখছে। কারণ তার ভিউজ মেরে কেটে 2000 হয়, ঠিক আছে? সে আমাকে নিয়ে করুক, জাজ দিদিকে নিয়ে করুক বা রিমকে নিয়ে করুক, হোয়াট এভার, একমাত্র ওই বাচ্চার বাবার ফেস যখন চিপকায় তখন ওই 4000 ক্রস করে, এছাড়া কিন্তু 2000-এর মধ্যে মেরে কেটে 2000। তো তাকে নিয়ে ভিডিও করে আমার আবার ভিউজ হয় কেন বলো তো? কারণ পাবলিক বোঝে কে দোগলা নয়। হ্যাঁ, সে পুরানো ক্রিয়েটার, সে আজকে অনেক হিস্ট্রি তুলে ধরলো, দেখলাম আমি, সে হচ্ছে পুরনো ক্রিয়েটার, কিন্তু তবুও তাকে তখন 1 লাখ মানুষ দেখতো। আরে আমাকে ধরো, আমি একটা টপিক নিয়ে ভিডিও করছি, আমাকে মানুষ দেখছে, ঠিক আছে, একটা সংখ্যক মানুষ দেখছে, সেই টপিকটা ছাড়ার পরে আমাকে কি সব মানুষ ছেড়ে চলে যাবে? তা কি হতে পারে? কি হতে পারে না, কিছু সংখ্যক মানুষ তো থেকে যাবে ভাই। 1 লাখ যার ভিউজ হতো একটা সময়, তার এখন 2000 হতে খুব কষ্ট হচ্ছে। তার মানে কি, তাকে 100 ভাগের মধ্যে 100 ভাগ মানুষই ছেড়ে চলে গেছে, কারণ শুধুমাত্র তার এই দোগলামোর জন্য, তার এই কথাবার্তার স্থিরতা নেই তার জন্য। দেখো, আমরা কাউকে নিয়ে কন্টেন্ট করছি, এবার সামনে থেকে সে যদি ভালো ব্যবহার করে, তার সঙ্গে যদি ভালো ব্যবহার করি, সেটাকে দোগলামো বলে না। আমরা কাউকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেই চলেছি, সামনের মানুষটা আমাকে দৌড় করাচ্ছে, কিন্তু তারপরেও হঠাৎ করে আমি তাদের অনুগত হয়ে গেলাম বা তাদের সুনাম করতে শুরু করলাম, এটাকে বলে দোগলামো, যে তোমার মতে স্থিরতা নেই। সে
তুমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করেছো তারা কি তোমার সামনে এসেছে আগ বাড়িয়ে হাত বাড়াতে, বা তোমাকে কি বুকে টেনে নিয়েছে? নেয়নি তো। তাহলে তোমার হঠাৎ করে পাল্টি খেয়ে 180 ডিগ্রি ঘুরে যাওয়ার কারণটা কি? 180 ডিগ্রি ঘুরে যাওয়ার কারণটা কি? কারণ তুমি দোগলা, কারণ তুমি ভীতু, তাই না? এই যে এখন প্রচুর দম ফুটায় না, সেটা কোন বেসিসে, কার দৌলতে, সেটা আমরা সবাই জানি। তো এই কারণের জন্য ওকে ওর ভিউয়ার্সরা ছেড়ে চলে গেছে। কিন্তু এ তো মানতে নারাজ, যে কি বলে আমার দরকার নেই, জেনুইন ভিউয়ার্স থাকলেই হলো, এই কথাটা বললো। তো দেখো দোগলামি নিদর্শন এক এক করে তোমরা গুনবে। বলছে আমার বেশি ভিউজের দরকার নেই, তো যে কজন মানুষ আমাকে বুঝবে, ভালোবাসবে, আমাকে আমার দেখলেই হলো, এই কথাটা প্রায়শই বলে। নিজের ভিউজ নিয়ে দেখে আক্ষেপ করে আর এই কথাটা বলে। অথচ এই সোমনাথকে নিয়ে যখন একটা ভিডিও করেছিল, সোমনাথকে নিয়ে বলতে অর্থাৎ আমাকে নিয়ে বলতে গিয়ে সোমনাথ, আমি তো মেন টার্গেটে থাকি, তো সেই সোমনাথকে নিয়ে কথা বলছে যখন, বলছে ও যখন ওর বাবাকে নিয়ে কোথায় ডাক্তার দেখাতে গেছিল, তখন নাকি এই ইপু দিদি সোমনাথকে ইনস্টাগ্রামে একটা মেসেজ করেছিল যে তুমি এখানে ডাক্তার দেখাতে এসছো, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলো, হ্যাঁ আমি হেল্প করবো। এরকম মানুষ কেন বলে? হেল্প করার জন্যই তো বলে। তো এরকম বলেছিল, বেশ ভালো কথা। মানুষের সাহায্যের জন্য আগে থেকে হাত বাড়িয়ে দেওয়া, সাহায্য না চাইতেই তাকে হাত বাড়িয়ে দেওয়া বিশাল বড় মানসিকতার পরিচয়, সেটা নিয়ে আমি কিছু বলছি না। তো বিষয়টা হলো দোগলামো কোন জায়গাটায়। বলছে সোমনাথ মন্দিরাকে নিয়ে ভিডিও করলে খুব একটা ভিউজ হয় না। কেন? কারণ ভেতরের তথ্য যারা পেয়ে যায় তাদের কাছেই পাবলিক যায়, ভীষণ এটা বাস্তব কথা, তাদের কাছেই মানুষে চলে যায় দেখতে। তো আমার আর ভিউজ হয় না। আগে যখন ভিডিও টু ভিডিও হতো, সবাই ভিডিও টু ভিডিও করতো, সোমনাথকে নিয়ে যখন পক্ষে ভিডিও করতো ইপু দিদি, তখন খুব ভালো ভিউজ হতো। হ্যাঁ, তাহলে আফটার অল ভিউজ ম্যাটার্স, তাই না? নতুবা ভিউজের কথাটা কেন আসলো ইপু দিদির মুখে? তো এটা গেল দোগলামোর নাম্বার 1 উদাহরণ তুলে দিলাম, ঠিক আছে। এবার এই যে তথ্য তুলে দেওয়া, যেমন কিনা দেবশ্রীদি হচ্ছে ওই রেকর্ডিংটা শুনিয়েছে, ওদিকে তন্দ্রা দেখিয়েছে স্টেটাস, মন্দিরা কি স্টেটাস দিয়েছিল মারিয়াকে কেন্দ্র করে, উদ্দেশ্য করে, তো সেই স্টেটাস দিয়েছিল। এবার যারা যারা ভেতরের তথ্য দেবে খুব স্বাভাবিকভাবেই তাদের ভিউজ হবে। কিন্তু আমি কি ভেতরের তথ্য দিয়েছিলাম? এই যে মারিয়ার হাজবেন্ড যে রেকর্ডিংটা করেছিল সেই বিষয়টা নিয়ে কি আমি কোনো তথ্য তুলে দিয়েছিলাম? কিন্তু মানুষ আমাকে দেখতে এসেছিল, মানুষ আমার কথা শুনতে এসেছিল। দেবশ্রীদির ভিডিওটাতে রেকর্ডিং দিয়ে আমি লাস্ট যখন দেখেছি 16,000 ভিউজ হয়েছে, আমারটায় তখন 12,000 ভিউজ হয়ে গেছে। তাহলে আমি তো কোনো তথ্য তুলে দিইনি, তারপরেও তো মানুষ আমাকে দেখতে এসেছে। কারণ মানুষের জুবান, মানুষের কথা, মানুষের লজিক, মানুষের চিন্তাভাবনা ম্যাটার করে ভিউয়ার্সদের কাছে, যেটা কিনা তুমি মানুষের কাছ পর্যন্ত, মন পর্যন্ত পৌঁছাতে পারোনি, তার জন্য তোমার ভিউজ হয় না। আর দিন শেষে যখন তুমি তোমার ভিউজটাকে দেখো, তখন তুমি বলো ভিউজ কোনো ম্যাটার করে না। তাহলে সোমনাথকে নিয়ে, মন্দিরাকে নিয়ে ভিডিও করার সময়, কথা বলার সময় ভিউজের কথাটা আসলো কেন? এই হচ্ছে দোগলামো নাম্বার 1, ঠিক আছে। এবার এই কথা বলতে বলতে হঠাৎ করে আবার সেই মারিয়ার প্রসঙ্গ। মারিয়া সম্পর্কে কেন সুতো মুখ খুলতে পারে না? তোমাদের তো আলাদাই আলাদাই লজিক, তোমরা তোমাদের মতন করে দিচ্ছ। আমি বলে রেখেছি, নুন খেয়ে এসেছি, গুনগান গাইতে পারবো, বাট বদনাম করতে পারবো না। হ্যাঁ, কষ্ট পেয়েছি, সেই কষ্টের থেকে ভিডিও করেছি, বাট কিন্তু কোনো অপবাদ দিইনি, ঠিক আছে। অপবাদ, বদনাম বিনা কারণে বা কারণেই হোক আমি কিন্তু করিনি। তার পেছনে একটাই কারণ, যে ও আমার ডার্ক সিক্রেট জানে বা কিছু জানে, সেগুলো বলে দেবে। ভেরি রিসেন্ট একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, যেটা কিনা সুদীপ্ত ছিল, যে কিনা বলছে যে আমি মারিয়ার সঙ্গে, সুদীপ্তর সঙ্গে ইন্টু সিন্টু পাপাল ইন্টু অনেক কিছু করার কথা বলেছি। একমাত্র ঈশ্বর জানে, মারিয়া জানে, সুদীপ্ত জানে, আর আমি জানি যে আমাদের মধ্যে ঠিক কি কথোপকথন হয়েছিল। আর মিনার কাছে ভালো সাজতে গিয়ে সুদীপ্ত আমাদেরকে কতটা ছোট করেছিল, সেটা একমাত্র সুদীপ্ত, আমরা সবাই ভালো মতন জানি, ঠিক আছে। এটাকে নিয়ে আমি কেন নাড়াঘাটা করিনি? কারণ এর ডাইরেক্ট এফেক্ট আমার কি যেন বলে, প্রাক্তন বহিন মারিয়ার উপরে পড়বে, তার জন্য আমি করিনি। আর এখনো নাড়াচাড়া করব না, এখনো নাড়াঘাটা করব না, কারণ ওরা সংসার করছে, ওরা সংসার করুক। আমার নিজেকে ক্লিন চিট দিতে গিয়ে, তোমাদের মতন মানুষের কাছে নিজেকে পরিষ্কার রাখতে গিয়ে আমি একজনের সংসারে ভাঙন ধরাবো, সেটা আমি পারবো না। ভাঙন ধরাবো কেন বললাম? কারণ একটা কথা উঠলে না, ঝগড়ার সময় ওদের মধ্যে হয়তো এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হবে, এটাই আমি বললাম। কিন্তু কারণ ঝগড়ার সময় এরকম অনেক
অজানা কথা বা ছোট্টখাটো কথা উঠে আসে, যেরকম কিনা সোমনাথ মন্দিরাকে বলেছিল, আরো 4-5টা মানুষের সঙ্গে জুড়ে দিয়েছিল, রাগ বশতই তো বলেছিল। পরবর্তীতে সোমনাথ সেটাকে গিল্টি ফিল করে ভিডিওতে বলেছিল, যখন আমার বিরুদ্ধে গেছিল তখন তো সোমনাথ বলেছিল যে ওটা আমি রাগ বশত বলেছিলাম। তো এরকম রাগ বশতও যেন মারিয়া তার হাজবেন্ডের মধ্যে কোনো ঝগড়াঝাটি না হয়, তার জন্য আমি আর কোনো কথা বলবো না, কোনো ক্ল্যারিফিকেশন দেবো না যে সুদীপ্তর সঙ্গে মারিয়ার আমি ঠিক কি সম্পর্ক করার চেষ্টা করে দিয়েছিলাম। ঠিক আছে ইপু দিদি, ঠিক আছে? সবাই সবটা পারে না, তুমি পারছো বলে আমাকে পারতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, আমাকে যে কটা ভিউয়ার্স ভালোবেসে দেখে আমার যথেষ্ট ভাই, আমার যথেষ্ট। এর জন্য আমার কোনো সময় কথা নড়চড় হয় না, কথা নড়চড় হয় না যে কেন ভিউজ হচ্ছে না, ওকে নিয়ে ভিডিও করলে ভিউজ হতো। কেন? যার হাতে যা তুলে দিয়েছে সে সেই তথ্য দিয়েছে। দেবশ্রীদির কাছে কল রেকর্ডিংটা গেল কি করে গেল? নিশ্চয়ই কেউ তুলে দিয়েছে, তাই না? কেউ তুলে দিয়েছে, তার জন্যই গেছে। তো আমার কাছে তুলে দেয়নি বলে কি আমি ভিডিও করবো না? সেটা নিয়ে আমি আমার মতামত প্রকাশ করবো না? আমারও ভিউজ হয়েছে। মানুষ জানে যে কে কি ধরনের কথাবার্তা বলতে পারে, কার কথায় কতটুকু আমাদের মনের কথাটা প্রকাশ পাবে। চলো গিয়ে দেখি কি বলেছে। তোমার মধ্যে ভিউয়ার্সরা তাদের মনের কথা প্রকাশ করার জায়গায় খুঁজে পায় না, বা ভিউয়ার্সদের মনের কাছাকাছি তুমি পৌঁছাতেই পারো না, সেই কারণে তোমার চ্যানেলের ওই দশা হয়ে রয়েছে বা ভিউজের ওই দশা হয়ে রয়েছে। বড়াই করে বলছি না, তুমি নিজে বলো তো, তোমার দোগলামোটা তুলে ধরার জন্য কথাগুলো বলতে হচ্ছে, আর কিছুই না। এই গেল। এইবার আসি, এই যে তুমি বলছো না যে ওই বেজন্মার বাচ্চা ওই অনেস্ট গ্রুপ নিয়ে বা ওই অতীত নিয়ে যা যা কথা বলেছে, ওয়ার্ড বাই ওয়ার্ড সত্যি কথা বিশ্বাস করো। আমি চাই তোমরা ওই বেজন্মার কথা বিশ্বাস করো, ঠিক আছে? বিশ্বাস করো, তার প্রত্যেকটা কথাকে অ্যাপ্রিসিয়েট করো, প্রত্যেকটা কথাকে অ্যাপ্রিসিয়েট করো, আমি চাই। কারণ বলে না যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জানে না তাকে জানানো যায়। যে সব জেনে বুঝে, যে বা যারা সব জেনে বুঝে কানে আঙুল, চোখে আঙুল, মুখে আঙুল দিয়ে রাখে, তাকে কিছু বোঝানোর চেষ্টা বা বলার চেষ্টা বা জানানোর চেষ্টা বৃথা। তবে আমি এর সঙ্গে অনেকেই পার্সোনালি মিশেছে। এখানটায় মানুষ দলবাজি করার জন্য নিজেদের বিবেককে পাথর চাপা দিয়ে রাখে, যেটা আমি পারিনি। এই যে তুমি বললে না অনেস্ট গ্রুপের ভাঙন, আমি নিজের ইচ্ছায় বেরিয়ে এসেছি, নিজের ইচ্ছায় বেরিয়ে এসেছি, কারণ কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছিল। আমি আজ পর্যন্ত কাউকে কন্ট্রোল করার কথা ভাবিনি। হাউ ডেয়ার আমাকে কন্ট্রোল করার কথা ভাবে, এই কারণে চুপচাপ বেরিয়ে আসতে চেয়েছি। কিন্তু চুপচাপ তুমি আমার কন্ট্রোল থেকে বেরিয়ে যাবে তা তো হবে না। নাও শুরু করলো, কাদা ছেটানো শুরু করলো। প্রথমে সাগরেদদেরকে নামালো, তারপরে গিয়ে নিজে নামলো, কারণ আমি তো জানি সাগরেদরা কার কথায় নামছে। ঠিক আছে, তো যাই হোক, আমি তো বললাম আমার জীবনে আমি নিজের সাথে অন্যায় করেছি, এই বেজন্মার বাচ্চাকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে নিজের সাথে বড় অন্যায় করেছি। ঠিক আছে, আর আমি আমার এই চিন্তা ভাবনাতে একদম অনড়, একদম অনড়। এই বেজন্মার বাচ্চা বলেছিল, যখন আমি রিমের সঙ্গে একটা সখ্যতায় এসেছিলাম বা জাজ দিদির সঙ্গে একটা সখ্যতায় এসেছিলাম, তখন এই বেজন্মার বাচ্চা বলেছিল ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তা খাবে কি? ঠিক আছে, তা এখানটায় আমি হচ্ছি তোমাদের ঘাস। তা তোমরা যদি আমার সঙ্গে বন্ধুত্ব অর্থাৎ আমার কথায় সহমত পোষণ করো, তোমাদের চ্যানেলটা চলবে কি করে? তোমাদের দম নেই আমাকে সাইডে রেখে তারপরে কিছু করার। ওই একটা দুটো ভিডিও, তারপরে সেই ব্যাক টু মি, আমাতেই ফিরে আসতে হবে। আর বেজন্মার বাচ্চা যে কিভাবে আমার উপরে ডিপেন্ডেন্ট সেটা গোটা ওয়াইটি জানে। এতটাই ডিপেন্ডেন্ট যে বিনা কারণে আমাকে হটানোর জন্য এখন তোমাদের পায়ে গিয়ে লুটিয়ে পড়ছে। আর এটা তোমরাও চাও যে আমার বিরুদ্ধে সবাইকে যদি একত্রিত করতে পারো তাহলে তোমাদের ভীষণ জয় হয়। কিন্তু আয়রনি বা ট্র্যাজেডি বলতে পারো যে তোমাদের এই মনোবাসনা কোনোদিনও পূর্ণ হবে না, এক্সেপ্ট আমি যদি ছেড়ে না যাই। আমি ছেড়ে না যাওয়া পর্যন্ত তোমাদের এই বলে না কুবাসনা, মনোবাসনা কোনোদিনও পূর্ণ হবে না। তা তোমরা মেনে চলো, তোমরা বিশ্বাস করো বা না করো, তোমরা প্রিটেন্ড তো করছো যে ওই বেজন্মার বাচ্চা যা যা বলছে সব ঠিক, তোমরা এটা মেনেই চলো। কারণ আমি জানি যে এ কাউকে শেষ করার জন্য হলে, তাকে গর্তে ঢুকানোর হলে, এটা হচ্ছে ওর মুখের কথা, গর্তে ঢুকিয়ে দেবো, গর্তে ঢুকিয়ে দেবো। এটা করার জন্য কত দূর যেতে পারে আমার জানা আছে, আমার জানা আছে। সেই কারণে ও আমার কাছে সারাটা জীবন বেজন্মার বাচ্চা রেপিস্ট হয়েই থেকে যাবে। ঠিক আছে, তোমরা ভালো বলো, ভাই ভাই ডাকো, দাদা দাদা ডাকো, যা খুশি ডাকো, আমার কোনো আপত্তি নেই।
এরপরে আমি আর কোনো কথা বলবো না, শুধুমাত্র সেই দিনটার জন্য অপেক্ষা করব যেই দিন গিলতে না পেরে, গিলবে তো অবশ্যই, কারণ সামনে তো আমি দাঁড়িয়েছি বলার জন্য, তাই গিলবে 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 গিলবে, গিলতে গিলতে তারপরে একদিন যেদিন আউটবাস্ট করবে সেই দিন আমি বলবো বলেছিলাম যে এই জানোয়ার সবসময় সবাইকে কন্ট্রোলে রাখতে চায়, ওর এই একটাই মনোবাসনা, এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে ওর রাজত্ব করবে। ঠিক আছে, এখানে সবাই রাজা নিজের রাজত্বে, প্রত্যেকের চ্যানেল আছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে নিজের মতন করে ভিডিও করবে, কেউ কারোর আন্ডারে থাকার কথা না, এবং রাখতেও পারবে না। বিশেষ করে আমি কাউকে আন্ডারে রাখি না, থাকিও না, আমাকে কেউ আন্ডারে রাখতে পারবে না, কি ওয়াইটি কি আউট অফ ওয়াইটি। ঠিক আছে, তো যাই হোক, এবার আসি এই যে রাহুলের কথায়, অর্থাৎ কন্ট্রোভার্সি ক্রিয়েটার রাহুলের কথায়। ওর চ্যানেলটা কিভাবে শেষ হলো তোমাদের আইডিয়া নেই। টিপু দিদি, তোমার আইডিয়া নেই কিভাবে শেষ হয়েছে। আমার এক্সরে রিপোর্ট নিয়ে, আমার এইচএসজির এক্সরে রিপোর্ট নিয়ে যেই নোংরামো ওই রাহুল করেছে, যেই রকম জঘন্য ভিডিও, ভার্বালি রেপ করেছে, রীতিমতন আমাকে মলেস্ট করেছে, রড ঢুকিয়ে দেওয়ার কথা বলেছে, বুঝতে পেরেছো, যৌনাঙ্গের রড ঢুকিয়ে দেওয়ার কথা বলেছে। আর সেই ধরনের ক্রিয়েটার তোমার ভীষণ ভালো লাগে, তোমার এগুলো আশা করা যায়, এগুলো তোমাদের কাছ থেকেই আশা করা যায়। ঠিক আছে, তো সেই সময় একজন ভিউয়ার এর বিরুদ্ধে কমপ্লেন করেছিল, কারণ এর মানসিক চিন্তাধারা ছিল রেপিস্ট মনোভাবনা। রেপিস্টরা যারা কিনা মানে ওটাকে কি বলে, আরে বলো না, নিষ্ঠুর, ক্রুয়েল নিষ্ঠুর, যে সমস্ত রেপিস্টগুলো হয় না, যারা শুধু রেপ করে না, রেপ করার পরে মার্ডার পর্যন্ত করে, হ্যাঁ, তো সেরকম মেন্টালিটি ছিল। তো আমি তো আর জানতাম না এই কথা, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে ওর উপরে একজন ভিউয়ার স্টেপ নেয়, আর সেই স্টেপ কারিনি এই বেজন্মার বাচ্চার সঙ্গেই কিন্তু যোগাযোগ করেছিল, আর এই বেজন্মার বাচ্চাই আমাকে বলেছিল যে খুব তাড়াতাড়ি এটা হতে চলেছে, অন গড এটাকে নিয়েও অনেক গল্প বানানো হবে, আই ডোন্ট কেয়ার। আমাকে এই কথাগুলো জানানো হয়েছিল যে এই কারণের জন্যই ও নিজেকে গুটিয়ে নিয়েছে আর পুরো ওয়াইটি থেকেই ভ্যানিশ হয়ে গেছে। তো ও নিজের দায়িত্বে নিজের চ্যানেল শেষ করেছে। আমার সামান্য একটা এক্সরে রিপোর্ট, যেটাকে নিয়ে তুমি পর্যন্ত বলেছো যে তোর তো কিছুই দেখা বাকি নেই, তোর তো কিছুই দেখানো বাকি নেই, তুই ব্রা দেখিয়ে দিয়েছিস, তার মানে তুই তোর বক্ষযুগলও দেখিয়ে দিয়েছিস, তুই কি যেন বলে এক্সরে রিপোর্ট দেখিয়েছিস, তার মানে তুই তোর জনিদারও দেখিয়ে দিয়েছিস। কিসের শিক্ষিত বলো তুমি নিজেকে? তুমি বা তোমরা যারা এই সমস্ত নোংরা কথা বলো, তোমরা কিসের শিক্ষিত বলে দাবি করো নিজেদেরকে? যে একটা এক্সরে প্লেট দেখানো মানে সেই অঙ্গটা প্রদর্শন করে দেওয়া। লজ্জা করা দরকার, লজ্জা হওয়া দরকার তোমাদের। তোমরা যারা এই ধরনের কথা বলো না, তোমাদের রীতিমতো লজ্জা হওয়া দরকার। এই প্রসঙ্গে একটা কথা না বললেই না, এই যে ইপু দিদি, তুমি আমাকে এই কথাটা বলেছো যে তোর তো কিছুই দেখানোর বাকি নেই, ব্রা দেখিয়ে দিয়েছিস, হ্যাঁ, তার মানে আমরা সব দেখে ফেলেছি, মানে তোমার কথা অনুযায়ী যে আমি ব্রা দেখিয়েছি মানে আমি আমার ব্রেস্ট দেখিয়ে দিয়েছি, পুরো ওপেন দেখিয়ে দিয়েছি, এক্সরে রিপোর্ট দেখিয়েছি মানে আমি আমার জনিদার ওপেন দেখিয়ে দিয়েছি। তা বলি কি, যখন দোকানে ব্রা কিনতে যাও, সাইজটা যখন বলো, ঠিক আছে, সব সময় কি সেখানে ফিমেল দোকানদারই থাকে? ফিমেল দোকানদারই কি থাকে? মানলাম ফিমেল দোকানদার আছে, কারণ তুমি ফিমেল, আমি ফিমেল। তা তার কাছ থেকে যখন সাইজটা বলে ব্রাটা নাও, তখন কি তাকে নিজের দুধগুলো দেখিয়ে তারপরে ব্রাটা কেনো? যে নিন দেখুন তো, আমাকে পরিয়ে দিয়ে দেখুন তো হয় কিনা, তারপরেই আমি নেব? করো কি? না তো, নিজের সাইজটা বলো, ব্রাটা নাও, রংটা কাপড়টা দেখো, তারপরে তুমি নাও। তার মানে এটা তো না যে তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়লে, হাফ নেকেড হয়ে দাঁড়িয়ে পড়লে, তা তো করো না। তাহলে সেই কথাটা আমার ক্ষেত্রে কেন এত নোংরা ভাবে তুলে ধরো? এত নোংরা ভাবে আমার ক্ষেত্রে কেন প্রেজেন্ট করো? যখন আন্ডারওয়্যার কিনতে যাও, জাঙ্গিয়া বা প্যান্টি যাকে বলে, সেটা যখন কিনতে যাও, প্যান্টিটা যখন কিনতে যাও, তখন কি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়ো? উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়ো নাকি জাস্ট কাপড়টা দেখো, কাপড়টা ভালো কিনা, সাইজটা দেখো, নিয়ে চলে আসো? কোনটা করো? কমসে কম বাপ মা যে কষ্ট করে পড়াশোনা করিয়েছে, সেই মানটা, সেই মর্যাদাটা রেখো, কথাবার্তার মধ্যে সেই মর্যাদাটা রেখো। গুগল দেখে কিছু ইনফরমেশন গ্যাদার করে দিয়ে পাবলিককে বলে দিলে, কারণ তুমি তো সেই সম্পর্কে অভিজ্ঞ না, যে তুমি সেই সম্পর্কে পড়াশোনা করেছো যেগুলো নিয়ে বলছো। ধরো এই আইসিইউ,
এটাকে তো তুমি ধরো তোমার নর্মাল একটা অভিজ্ঞতা রয়েছে বা নর্মাল একটা জ্ঞান রয়েছে, এমন তো না তুমি সেটাকে নিয়ে পড়াশোনা করেছো, তুমি ডিপলি পড়াশোনা করেছো, তুমিও শুনেছো, তুমিও জেনেছো, হোক গুগল থেকে বা গুগলের বাইরে থেকে হোক, এমনি কারোর মারফত হোক, জেনেছো তো। তাহলে কি করে বলো, কি করে এই ধরনের নোংরা নোংরা মন্তব্য করো আমাকে নিয়ে? পড়াশোনা যে করেছো তার একটা মর্যাদা বজায় রেখো, বুঝতে পেরেছো? এই গেল এই বেজন্মার বাচ্চার সম্পর্কে কথা, যে এ যখন মনে করে যে একে গর্তে ঢুকিয়ে দেবে তার জন্য এ সবার পা চাটতে পারে, আর সেটা এখন করা শুরু করে দিয়েছে। আর তোমাদের এ চেনে যে একটুখানি সুরসুরি দিলেই তোমরা গলে যাবে। এই ম্যাডামের সম্পর্কে একটা কথা বলেছিল যে সবে তো শুরু করলাম, কোলে উঠিয়ে বসাবো, এমন কথা বলবো কোলে উঠিয়ে বসাবো, বুঝতে পেরেছো? নতুবা জুতোয় করে জল খাওয়ায় যেই ম্যাডামকে, সেই ম্যাডামের পাশে উঠে লাইভ করে। বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমাদেরকে এই সমস্ত কথা বলা বৃথা, কারণ তোমরা দল গঠন করার জন্য অনেক কিছু বলতে পারবে। আর এটা বলো না কোনো দল নেই, তুমি হচ্ছে দোগলা নাম্বার 1, বুঝতে পেরেছো? যাকে কিনা আমি নিজের কানে শোনালাম যে তোমার নন্দাইয়ের মেয়ের সম্পর্কে, অ্যাডপ্টেড বাচ্চাটা সম্পর্কে কত জঘন্য কথা বলছে, সেটা তোমার মনে এফেক্ট কাটেনি, তাই না? এফেক্ট কাটেনি। আর তোমার বাচ্চার সম্পর্কেও নোংরা কথা এই ছড়িয়েছে, এই বলেছে, সেগুলোও তোমার মনে দাগ কাটে না। তুমি মাতৃত্বের খাতিরেই দোগলা, তুমি অন্য জায়গায় দোগলামও দেখাবে না, তুমি নিজের মাতৃত্ব নিয়েই দোগলামি করছো, বুঝতে পেরেছো? তুমি বলছো যে আমি ওর পথ কাটছি না, ও আমার পথ কাটছে না, এটাকেই তো গ্রুপিজম বলে। যেখানে আমার প্রয়োজন পড়বে সেখানে আমি কথা বলবো, কেন পথ কাটবো না, তাহলে তো এটাকে মিলিভাগাত বলে। এটাকে তো রীতিমতন যুক্তি পরামর্শ করে তারপরে আমার বিরুদ্ধে ভিডিও করা বলে। সে করো, সে আমার কোনো অসুবিধা নেই, তোমাদের আমি ছাড়া গতি নেই, সে আমি ভালো মতন জানি। কিন্তু এই যে তুমি বলছো পথ কাটছি না, কেন? যেখানে তুমি নিজের কানে শুনলে যে তোমার ননদের বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েনি, সেটাকে নিয়ে পর্যন্ত তোমার ননদকে পর্যন্ত তোমার হাজবেন্ডের সঙ্গে নোংরা রিলেশনে জুড়ে সেই বাচ্চাটাকে জন্ম সংক্রান্ত নিয়ে বলেছে, হোক না পাবলিক বলেনি, হোক না পার্সোনাল বলেছে, তাতে কি আছে? সে তো তার মেন্টালিটি, নোংরা মেন্টালিটিটা যে আমার সাথে শেয়ার করেছে, সেটা তো তোমাকে আমি জানিয়েছি, সবাইকে জানিয়েছি, সেটা নিয়ে মুখে কোনো রা নেই। এটা বলো না যে তাকে তুমি বলছো না বলে আমার দুঃখ, না দুঃখ না কষ্ট, তুমি যে দোগলা সেটার প্রমাণ হলো, সেটা প্রমাণিত হলো। তোমাকে কেউ থানায় তোমার দুধের শিশুকে নিয়ে দৌড় করিয়েছে, সেটা নিয়ে তুমি কেঁদে কেঁদে সিম্প্যাথি আদায় করেছো। এখন এটা বলতে বাধ্য হচ্ছি, সেটা নিয়ে তুমি সিম্প্যাথি আদায় করেছো, কারণ তোমাকে যে দৌড় করিয়েছে সে কিন্তু পাবলিকলি করায়নি, তোমার কথা অনুযায়ী বলছি। তুমি কি বলছো? সে তো পাবলিক করেনি বিষয়টাকে, মানে এই যে তোমার নন্দাইয়ের বাচ্চাটাকে নিয়ে যে আমার সাথে আলোচনা করেছে, সেটা তো পাবলিক করেনি, তাহলে সেটা নিয়ে তোমার কোনো আপত্তি নেই। তাহলে যারা তোমাকে থানা পর্যন্ত দৌড় করিয়েছিল তোমার ছোট বাচ্চাটাকে নিয়ে, ব্রেস্টফিড করা বাচ্চাটাকে নিয়ে, তারাও তো বিষয়টাকে পাবলিক করেনি। তুমি কেন পাবলিক করেছিলে? তুমি কেন কেঁদে কেঁদে জাহির করেছিলে যে আমার দুধের শিশুটাকে নিয়ে দৌড় করিয়েছে বিনা কারণে? হ্যাঁ, কেন বলেছিলে? তোমার মাতৃত্ব দোগলা না, তুমি মাতৃত্ব নিয়ে পর্যন্ত দোগলামি করো। তোমার কাছ থেকে কি এক্সপেক্টেড? তোমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই। এবার আসি দোগলামোর আরো একটা উদাহরণ। মন্দিরা বারবার মানুষকে বিশ্বাস করে ঠকে যায়, সেটার পেছনে হচ্ছে মন্দিরার বড় মনের পরিচয়। ওয়াও, জাস্ট ওয়াও। আর আমি যখন এই বেজন্মার বাচ্চাকে দ্বিতীয়বার ট্রাস্ট করে যখন আবার আমাকে ঠকিয়েছে, সেটা হয়ে গেল তুই তো দোগলা, তুই তো লাতখোর। বাহ রে বাহ, জুবান কি সুন্দর চেঞ্জ হয়, তাই না? দোগলা, কত বড় তুমি দোগলা দেখেছো? মন্দিরা বারবার ধোকা খাচ্ছে, তাও একই পার্সনের কাছ থেকে। তারপরে কষ্টে পিষ্টে ওর চোখের কান্না দেখে, চোখের জল দেখে সোমনাথ ওকে নিয়ে যাচ্ছে মারিয়ার সাথে মিল করাতে, সেটা তোমার কাছে ব্রড মাইন্ডেড এর পরিচয়, হ্যাঁ, বিশাল বড় মনের পরিচয়। আর আমি যখন বড় মন দেখিয়ে তারপরে আবারও বিষয়টাকে মিলমিশ করার চেষ্টা করেছি, তখন আমি কি হয়ে গেছি? লাতখোর। তখন তুমি কি করেছো? কোলাপ করে করে তুমি বারবার আমাকে শুনিয়েছো, যে শোনানোর চেষ্টা করেছো, যদিও বা আমি শুনিনি, শোনানোর চেষ্টা করিয়েছো, বোঝানোর চেষ্টা করিয়েছো, বা ও সত্যিটা সামনে তুলে ধরেছো যে এই বেজন্মার বাচ্চা আমাকে নিয়ে ঠিক কি বলেছে। তুমি কত বড় দোগলা চিন্তা করতে পারো? আজকে আমিও তো তুলে ধরতে পারি কোলাপ করে,
এ বলদা, এ বলদা, নন্দাইয়ের ফ্ল্যাটে নাচা বলদা রে, নন্দাইয়ের ফ্ল্যাটে নাচা বলদা, কোলাপ করে করে দেখাতে পারি না। তোমাকে স্মরণ করানোর জন্য, তুমি তো আর গাজনি না, তোমাকে স্মরণ করানোর জন্য ওই রকম একটা নরকের কিটকে আমি আমার সঙ্গে কোলাপ করে আমার চ্যানেল থেকে দেখাবো? নেভার, নেভার। তোমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করো, ঈদ মুবারক করো, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু এই যে বলতে আসো না দোগলা, সেটা নিয়ে আমার খালি হাসি পায়, রাগ হয় না, হাসি পায়। তুমি কত বড় দোগলা সেটা দেখো, তোমাকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। যদিও তুমি বুঝবে না, ঠেটা মাল তো, বুঝবে না। এবার আসি, তুমি বলছো তুমি জাজ দিদির জন্য করেছো। আরো একটা দোগলামি নিদর্শন তোমাকে বলবো এই জাজ দিদিকে নিয়ে। এই জাজ দিদির জন্য তুমি করেছো শুনলাম, তুমি ওই স্লিট করা ড্রেসটা পরে তুমি গেছো হসপিটালে, সেই ড্রেসটা নিয়ে জাজ দিদির বান্ধবী আপত্তি জানিয়েছে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, তুমি জানো তুমি হসপিটালে যাচ্ছ, তুমি একটা রুগীর জন্য যাচ্ছ, তাহলে তোমার মনে আসলো কিভাবে তুমি ওই রকম একটা ড্রেস পরে যাবে? ড্রেসটা শ্লীল হোক অশ্লীল হোক এটা পরের বিষয়, কিন্তু তুমি একজন রুগীকে দেখতে যাচ্ছ, তুমি কেন ওই টাইপের একটা ড্রেস পরে যাবে এটা বলো তো? আমাদের তো রুচিবোধ বলতে একটা বিষয় আছে। আমরা বিয়ে বাড়িতে যেই ড্রেস পরি, আমরা সেই রকম প্রায় সমান সমান ড্রেস আমরা অন্নপ্রাশনের জন্মদিনে পরলেও পরতে পারি, কিন্তু বিয়ের ড্রেসের জাঁকজমকটাই আলাদা হয়, আমাদের এজের কথা বলছি। কিন্তু সেই ড্রেস পরে কি তুমি শ্রাদ্ধ বাড়ি যেতে পারবে? স্বাদের অনুষ্ঠানে যেতে পারবে? পারবে না, রুচিবোধ আটকাবে। ঠিক তেমনি তুমি কি করে হসপিটালের মতন একটা জায়গায় ওই সাইড স্লিট করা একটা ড্রেস তুমি পরে গেলে, ওয়ান পিস পরে গেলে? আমার তো এটাই মাথায় আসছে না। তারপরে তোমাকে ভদ্র লাগছিল না অভদ্র লাগছিল সেটা কে কি বলেছে সেটা তার ব্যাপার ভাই, ঠিক আছে? তোমার রুচিতে আসলো কি করে? তুমি ডাক্তারের কাছে, এই হসপিটালে যাচ্ছ, একটা রুগীকে দেখতে যাচ্ছ, তুমি সেখানে বডি ফিটিংস একটা ড্রেস পরে যাচ্ছ, ওয়ান পিস, হ্যাঁ, যেটা কিনা একটা ইভিনিং গাউন বলা যেতে পারে, যেটা কিনা একটা পার্টি ওয়্যার ড্রেস বলা যেতে পারে, ইভিনিং পার্টি ওয়্যার ড্রেস বলা যেতে পারে, তুমি সেটা পরে গেছো। তারপরে আবার বড় বড় কথা বলছো আমি পরে দেখাবো। হ্যাঁ, তুমি বুক বাজিয়ে নিজের দোকলামোটা দেখাতে পারো, আমি জানি। নতুবা তুমি আমার বরের কর্মস্থলে চলে আসো, নিজে বছরের পর বছর দোকলামো করে, নিজে বছরের পর বছর নোংরা কথা বলে আমাকে নিয়ে তুমি বুক চিতিয়ে কথা বলতে আসো। হ্যাঁ, তোমার বুদ্ধি শুদ্ধি যে লোপ পেয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, একটা কথা যেটা তুমি আমাকে বললে না, দর্শকদেরকে বললে যে তুমি সারাটা রাত ছোটাছুটি করেছো, ভালো করেছো, সেটা ভালো করেছো। ভগবান উপরে আছেন, তোমার প্রাপ্যের ফল তুমি পাবে, সে সুফল হোক বা কুফল হোক, অবশ্যই এটা এক্ষেত্রে সুফল তুমি পাবে। এবার এই যে তুমি আমাকে বলতে না ওই তো একটা ফুটো, সেটা দিয়েও কিছু হয় না। রেকর্ড করে রেখে তোমাকে শুনিয়েছিলাম, মনে আছে? আমার ভিডিওর মাধ্যমে শুনিয়েছিলাম। তাহলে এই যে তোমার বাচ্চার যে একটা প্রবলেম আছে, তোমার নিজের সন্তানের যে একটা প্রবলেম আছে, সেটাকে মাথায় রেখেও আমার ফুটো দিয়ে যে কিছু হয় না সেটা তোমার বলতে মুখে আটকায়নি? নাকি তুমি কোনোদিনও আশা ভাবতেও পারোনি যে তোমার বাচ্চার যে একটা প্রবলেম আছে সেটা আমাদের সামনে চলে আসবে? এটা তুমি স্বপ্নেও ভাবতে পারোনি। সেই কারণে মুখ উঁচু করে খালি এই কথাটা বলেছিলে যে তো কিছুই নেই, তোমার তো আছে, তার তো একটা প্রবলেম আছে, সে তো প্রপার সুস্থ না, প্রপার নর্মাল নয়, তাই তো? কি প্রবলেম সেটা কিন্তু আমি জানি, এখানে আমি বলছি না। বোঝাতে পারলাম? তাহলে তোমার নিজের দিকে একটা প্রবলেম রয়েছে আর তুমি আমার দিকে আঙুল তোলো, তোর ওই ফুটো একটা তো আছে, ফুটো, মাথায় চুল নেই, বুকে মাংস নেই, পাছায় মাংস নেই, আছে একটা ফুটো, তাও ওই ফুটো দিয়ে কোনো কাজ হয় না। তোর বরকে বলিস কলা গাছ ঢুকিয়ে দিয়ে, এক পাশ ঢুকিয়ে দিয়ে আরেক পাশে বসে আপ অ্যান্ড ডাউন করতে। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার নিজের ঘরে এত বড় একটা প্রবলেম রয়েছে, আর তুমি সেই মুখ দিয়ে আমাকে বলছো ভগবানকে ভয় পাও না, ভগবানকে ভয় পাও না। এবার আসি দোগলামোর আরো একটা কথা বলতে। তুমি আমাকে বলেছো যে তোকে নিয়ে যখন আমি পজিটিভ ভিডিও করতাম, হ্যাঁ, কই তখন তো বলিসনি, সেই বিষয়টা নিয়ে তো কিছু বলিস না। তুমি এটা বলেছো আমাকে, বহুবার বলেছো। আমি প্রথম কথা, আমি তোমাকে বলিনি আমার হয়ে ভিডিও করো, আর আমি এটাও তোমাকে বলিনি এর ভিডিওটা দেখেছো ওর ভিডিওটা দেখেছো, এখানেও তুমি দোগলা।
কারণ তুমি নিজের মুখে বলেছো যে আমার সাথে তোমার কথোপকথন খুব কম হয়েছে। তাহলে যার সাথে কথোপকথন এত কম হয়, তাহলে তার সাথে এত কথা বলার সময় হয় কখন? যে এই ভিডিওটা দেখো তো, ওই ভিডিওটা দেখো তো, আমাকে নিয়ে করেছে। তুমি নিজের কন্টেন্ট নিজের জন্য করেছো, যেটা জাজ দিদিকে নিয়ে করেছো, হ্যাঁ, সেই ভিডিওতে তুমি বলেছো তোমার ওই মেন কন্ট্রোভার্সি চ্যানেল থেকে, যে তুমি জাজ দিদিকে নিয়ে লাস্ট যে ভিডিওটা করেছো, সেখানে তুমি নিজের মুখে বলেছো যে আমাকে হয়তো বড় জোর কেউ বলতে পারে যে এই ভিডিওটা দেখেছো, ওই ভিডিওটা দেখেছো, করবো কি না করবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, কেউ আমাকে তথ্য তুলে দিল, সেই তথ্যটাও আমি আমার ভিডিওতে ইনক্লুড করব কি করব না সেটাও আমার ব্যক্তিগত বিষয়। তাহলে আমার সময় তোমার কথাটা বদলে যায় কি করে? যে আমি তোমাকে বলেছি এই ভিডিওটা দেখেছো, ওই ভিডিওটা দেখেছো, তুমি এমন করে প্রিটেন্ড করছো যে তোকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করেছি, কই সেটা তো বলিসনি। মনে হচ্ছে যেন আমি বলেছি তোমাকে করতে, তারপরে তুমি করেছো। দেখেছো তুমি কতখানি দোগলা। তুমি বলো না তোর ভিডিও প্রত্যেকটা কথা নিয়ে বলতে পারি, আমিও তোমার প্রত্যেকটা লাইন বাই লাইন, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড নিয়ে কন্ট্রোভার্সি করে দেখিয়ে দিতে পারি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু দ্যাট। আমি সেটা করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। ঠিক আছে? নত বাবার বলে ভুলভাল ইংরেজি বলেছি, এমনিও বলি আমি ভুলভাল। ঠিক আছে? তো তুমি প্রত্যেকটা কথায় দোগলা, প্রত্যেকটা ওয়ার্ডে তুমি দোগলা। তুমি বলছো যে আমি যখন ম্যাডামের সাপোর্টে বা বাচ্চার বাবার সাপোর্টে কথা বলি, তখন জাজ দিদি আমাকে বলে যে আমাকে শিখিয়ে দিয়েছে। আর এদিকে জাজ দিদি সাপোর্টে যখন কথা বলে, তখন আমি যদি বলি যে তো জাজ দিদি শিখিয়ে দিয়েছে, সেটা কি করে ভুল হয়? এটাই তো কথা, এটাই কথা। তুমি নিজের মুখে স্বীকার করলে যে তোমাকে কেউ কোনোদিনও পরিচালনা করতে পারে না। এটাই হচ্ছে আসল সত্যি কথা। কেউ কাউকে কোনোদিনও পরিচালনা করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত আমরা দেখি বা বুঝতে পারি এই বিষয়টা নিয়ে কথা বললে আমাদের প্রফিট হবে। এই কারণে আমি আজ পর্যন্ত উইদাউট এক্সেপ্ট মেন্ডি আর কোনোদিনও কাউকে বলিনি যে এ আমাকে দিয়ে ভিডিও করিয়েছে, ও আমাকে বলেছে ভিডিও করতে, কখনো বলিনি। যেটা কিনা তোমরা বলো, বুঝতে পেরেছো? তাই তোমার মুখে বলা কথা যে এ যা বলেছে সব সত্যি, একেবারে ফালতু মনে হয়, একদম ফালতু মনে হয়। বোঝাতে পারলাম? আরো হয়তো অনেক কথা আছে যেটা কিনা আমি 30 মিনিট কন্টিনিউয়াসলি কথা বলতে বলতে হয়তো ভুলেও গেছি। যদি মনে পড়ে, যদি বলার প্রয়োজন বোধ করি, অবশ্যই বলবো। আজকে এই 30 মিনিটের ভিডিওতে তোমার কতগুলো দোগলামির হিস্টোরি আমি তুলে ধরলাম, গুনে বলো। আরো একটা কথা, তুমি বলেছো যে ওই রাহুল নাকি তোমাকে প্রশংসা করেছে। কেন? কারণ তুমি ওই বড় ব্লগারদেরকে নিয়ে নাকি পার্সোনাল অ্যাটাক করোনি। হা কপাল! এটা হচ্ছে মানে মিথ্যে কথা অব দ্য ইয়ার। এই বছরের সেরা মিথ্যে কথা তোমার মুখ থেকেই বের হলো। আর ওই বেজন্মার বাচ্চা তো মিথ্যেবাদীর ট্যাগ নিয়ে বসে রয়েছে, মিথ্যেবাদীর সেরা শিরোপা নিয়ে বসে রয়েছে। ওর তো তুলনাই হয় না, ও তো যুগ যুগান্তর ধরে মিথ্যেবাদী। তাই দোগলা ট্যাগটা যদি কাউকে দিতে হয়, নিজের মাথায় নিজে ক্রাউনটা পরিয়ে দিও। আর এই উত্তরটা দিও তো, তুমি কেন হসপিটালের চত্বরে তুমি ওই ইভিনিং গাউন পরে গেছিলে যেটা কিনা স্লিট করা? কেন? তুমি একটা সীমারি লেগিংস পরো বা যাই পরো না কেন, বা কিছু পরা নাই থাকো ভেতরে, প্রয়োজন পড়ে না। ওই টাইপের ড্রেসের সাথে নিচে লেগিংস পরে না, ঠিক আছে? সেটা আমিও ভালো মতন জানি, কিন্তু ওই টাইপের ড্রেস পরে তুমি ওখানে কেন গেছিলে? আজব গজব। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যারা দেখেছো ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।